প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনার দ্বিতীয় প্রকোপ বেড়ে যাচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার আহ্বান জানাচ্ছি এবং সবসময় মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল অনার্স কলেজের শিক্ষার্থীদেরকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশ লোক প্রশাসন বিষয়ের উপরে তার বিষয় কোড 231-911 এই বিষয়ের উপরে নবম লেকচার উপস্থাপন করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপজেলা প্রশাসনের কাঠামো, তার কার্যাবলী এবং ফলাফল। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপজেলা প্রশাসন বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠান হিসেবে উপজেলা প্রশাসন স্থানীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। উপজেলা প্রশাসন গত 3 দশক ধরে স্থানীয় সরকারের এই তৃতীয় স্তরটি নানাভাবে আলোচিত এবং সমালোচিত হয়ে আসছে। বাংলাদেশ উপজেলা প্রশাসনের ইতিহাস খুব পুরাতন না হলেও সংগঠনটি লোক প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোকপাত করব উপজেলা পরিষদের বিবর্তনের ইতিহাস। একসময় উপজেলা পরিষদ ছিল না, ছিল থানা কমিটি নামে পরিচিত ছিল বা থানা উন্নয়ন কমিটি নামে পরিচিত ছিল। আমরা দেখি যে 1971 সালের আমরা এখন উপজেলা পরিষদের বিবর্তনের ইতিহাস আমরা একটু আলোকপাত করব। 1971 সালে স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু সরকার থানা উন্নয়ন কমিটি গঠন করেন। তার মৃত্যুর পর তা অকার্যকর হয়ে পড়ে। তাহলে 1971 সাল থেকে মূলত 1975 সাল পর্যন্ত এটি থানা উন্নয়ন কমিটি নামে পরিচিত ছিল এবং বঙ্গবন্ধুর হত্যার পর থানা উন্নয়ন কমিটির কার্যাবলী লোপ পায়। 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশের আওতায় থানা পরিষদ গঠন করা হয়। ইউনিয়ন পর্যায়ে ছিল ইউনিয়ন পরিষদ, থানা পর্যায়ে থানা পরিষদ গঠন করা হয়। 1983 সালে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন অধ্যাদেশ জারি করেন এবং মান উন্নীত থানাকে উপজেলা নামকরণ করেন। আমরা দেখি 1991 সালে বিএনপি সরকার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন রহিতকরণ অধ্যাদেশের মাধ্যমে উপজেলা পরিষদকে বিলুপ্তি ঘোষণা করেন। আমরা দেখি 1998 সালে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে উপজেলা পরিষদ আইন পাশ করেন। 2008 সালে কিন্তু এই 1998 সালের পরবর্তীতে আমরা দেখি 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসেন। তারা এসেও উপজেলা পরিষদের নাম পরিবর্তন করেন এবং সেটাকে পুনরায় থানা উন্নয়ন সমন্বয় কমিটি নামে একটি কমিটি গঠন করেন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন বাতিল করেন। উপজেলা পরিষদ আইন বাতিল করেন এবং 1998 সালে বাতিলপূর্বক স্থানীয় সরকার উপজেলা পরিষদ আইন 1998 সালে আইন বাতিলপূর্বক স্থানীয় সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশ
2008 জারি করেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে জানুয়ারি মাসে সমগ্র দেশব্যাপী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। 1998 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ আইন পাশ করলেও কিন্তু উপজেলা পরিষদে কোনো নির্বাচন তারা করেননি। 2009 সালে ক্ষমতা আসার পর 2009 সালের জানুয়ারি মাসে সমগ্র দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 2009 সালের উপজেলা পরিষদ আইন 1998 সনে 24 নং আইন পুনঃপ্রচলন করা হয়। বর্তমানে এই আইন অনুযায়ী উপজেলা পরিষদ পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে উপজেলা পরিষদের যে বিবর্তনের ইতিহাস সম্পর্কে তোমাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা উপজেলা পরিষদের গঠন কাঠামো নিয়ে আমরা এখন আলোকপাত করব এবং উপজেলা পরিষদের বর্তমান যে উপজেলা পরিষদ আইন আছে সেই উপজেলা পরিষদ আইনে স্থানীয় সংসদ সদস্যকে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো প্রস্তাব পেশ করতে হলে পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জাতীয় সংসদ সদস্যদের পরামর্শ রাখার বিধান রাখা হয়। উপজেলা পরিষদের সাথে সরকারের সঙ্গে উপজেলা পরিষদের যে কোনো যোগাযোগের বিষয়ে সংসদ সদস্য অবহিত করতে হবে। এই আইন অনুযায়ী উপজেলা পরিষদের গঠন নিম্নরূপ: উপজেলায় থাকবেন নির্বাচিত একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, যার মধ্যে একজন মহিলা, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। উপজেলার এলাকাধীন প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমসাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ব্যক্তি, অর্থাৎ চেয়ারম্যান যদি কোনো কারণে না থাকেন সেই ক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব প্রদানকারী ব্যক্তি হবেন পদাধিকার বলে উপজেলা পরিষদের সদস্য। উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক পৌরসভা যদি থাকে এর মেয়র সংরক্ষিত আসনের মহিলা সদস্য। উপজেলা নির্বাহী অফিসার এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানাধিকার বলে উপজেলা পরিষদের সদস্য হিসাবে মনোনীত হবেন। তবে উপজেলা পরিষদে যদি কোনো ভোটাভুটির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সরকারি সব কর্মকর্তাদের কোনো ভোটাধিকার থাকবে না। উপজেলা পরিষদের কার্যাবলী: উপজেলা প্রশাসন জনগণের সেবা ও নিরাপত্তার জন্য সমস্ত প্রকার কাজ সম্পাদন করে। স্থানীয় সরকার অধ্যাদেশ 2008 32 নং অধ্যাদেশের 2 নং তফসিলে উপজেলা পরিষদের প্রধান ক্ষমতা ও কার্যাবলীর কথা উল্লেখ করা আছে। 1. প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি, জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কার্য সম্পাদন, সেবা, স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। এছাড়া উপজেলা পরিষদের যে তফসিল আছে সেই তফসিলেও উপজেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। 1. পাঠশালা ও বিভিন্ন মেয়াদে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা, অর্থাৎ উপজেলার যত ধরনের উন্নয়ন আছে পরিকল্পনা আছে সেইগুলি তারা তৈরি করবে। 2. পরিষদের নিকট হস্তান্তরিত কার্যসমূহের তত্ত্বাবধান ও সমন্বয় করা। 3. আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। 4. ভূপরস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশ অনুসারে উপজেলা ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। 5. জনপুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা, স্যানিটেশন ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধন এবং সুপেয় পানির ব্যবস্থা করা। শিক্ষার প্রসার, ক্ষুদ্র ও শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ,
সমবায় সমিতি ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান এবং উহাদের কাজের সমন্বয় সাধন করা। বেসরকারিভাবে মহিলা, শিশু, সমাজ কল্যাণ ও যুব ও সাংস্কৃতিক কার্যক্রমের সহায়তা প্রদান, বেসরকারি কৃষি, গবাদি পশু, মৎস্য ও বনজ সম্পদের উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন জেলা আইন শৃঙ্খলা কমিটি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম সমন্বয় সাধন ও পরীক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান, এসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন সহ ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন সহ নানা কার্যক্রম গ্রহণ। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সমন্বয়, ই-গভর্নেন্স চালু ও উৎসাহিতকরণ, সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলী। এগুলি মূলত উপজেলা পরিষদের কার্যাবলী হিসাবে বিবেচিত। আমরা প্রথমে বলেছিলাম যে 1983 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ স্থানীয় সরকারের শক্তিশালী হিসাবে কাঠামো হিসেবে উপজেলাকে থানাকে মানোন্নীত থানা তথা উপজেলায় রূপান্তর করেন। পাশাপাশি তিনি উপজেলা পরিষদের সকল ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের হাতে হস্তান্তর করেন এবং উপজেলা পরিষদের যতগুলি বিভাগ আছে প্রত্যেক বিভাগীয় প্রধান তার কাজের জন্য উপজেলা পরিষদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতো, পক্ষান্তরে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হতো। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত উপজেলা পর্যায়ে যারা উপজেলার নির্বাহী অফিসার ছিলেন তারা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের অধীন এবং তিনি ছিলেন মুখ্য হিসাব রক্ষা কর্মকর্তা বা সদস্য সচিব হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। কিন্তু 1998 সালের আইনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাকে খর্ব করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের ক্ষমতাকে বৃদ্ধি করা হয় এবং স্থানীয় সদস্য যার কাজ মূলত আইন প্রণয়ন করা তাকে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে নিয়োগ রাখার বিধান করা হয়। ফলশ্রুতিতে বিকেন্দ্রীকরণের শক্তিশালী ইউনিট হিসাবে যেভাবে উপজেলা পরিষদ কাজ করার কথা সেই কাজ তো করেনি, বরং উপজেলা পরিষদে একটি বন্ধ্যাত্ব সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের নির্বাহী অফিসের দায়িত্ব কার্যাবলী। উপজেলা পরিষদের সবচেয়ে বর্তমানে ক্ষমতাধারী ব্যক্তি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার সাধারণত সরকারের, আমরা অতীতেও বলেছি, সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদায় একজন কর্মকর্তা থাকেন। সরকারি প্রশাসনে তিনি হবেন উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মচারী। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের 2013 অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে তিনি যে সকল দায়িত্ব পালন করেন: 1. নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্ব। 2. ভূমি ব্যবস্থাপনা ও ভূমি রাজস্ব প্রশাসন সংক্রান্ত কাজ। সরকারি পাওনা আদায় আইন 1913 এর অধীনে সার্টিফিকেট অফিসারের দায়িত্ব। 4. আইন শৃঙ্খলা বিষয়ক কার্যাবলী। 5. প্রটোকলের দায়িত্ব তিনি পালন করেন। 6. পাবলিক পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী। 7. নির্বাচন সংক্রান্ত কার্যাবলী। জাতীয় পরিসংখ্যান সংক্রান্ত কার্যাবলী। উপজেলার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন, যে কোনো আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ, সব প্রকার প্রশিক্ষণ ও বিভিন্ন অফিসারের প্রশিক্ষণের সমন্বয়, তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কর্ম বন্টন এবং বার্ষিক গোপনীয় অনুবেদন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন। উপজেলা পরিষদের
ফিন্যান্স অফিসারের দায়িত্ব পালন। তিনি উপজেলা পরিষদের মূল হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে কাজ করবেন। সমবায় কর্তৃক সময় প্রদত্ত অন্যান্য কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় সরকারের শক্তিশালী ইউনিট হিসেবে উপজেলা পরিষদের যে ক্ষমতা থাকার কথা, সেই ক্ষমতা খর্ব করে মূলত উপজেলা পরিষদকে একটি আমলাতন্ত্রের ইউনিট হিসাবে তারা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ইউএনের উপর ন্যস্ত করা হয়েছে। ফলশ্রুতিতে ইউএন ও উপজেলা পরিষদের কাছে জবাবদিহির কোনো সুযোগ এখানে রাখা হয়নি, বরং তিনি তার কাজের জন্য তিনি জেলা প্রশাসক, সর্বোপরি কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহির ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা পরিষদের আয় ও ব্যয়ের উৎসসমূহ। আয়ের উৎস এবং ব্যয়ের খাত। উপজেলা পরিষদের আয়ের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। উপজেলা পরিষদ আইনের ৪১ ও ৪২ নং ধারায় পরিষদ কোন কোন খাত থেকে আয় করতে পারবে এবং কোন কোন খাতে ব্যয় করতে পারবে তার বিধান রাখা হয়েছে। স্থানীয় সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮ ৩২ নং আদেশ ধারা ৪১(১) প্রত্যেক উপজেলা পরিষদের সংশ্লিষ্ট পরিষদ নামে একটি তহবিল থাকবে। উপধারা ১ এর অধীন গঠিত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হবে। ক. সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও মজুরি। সরকার বিভিন্ন সময় যেসব অনুদান দিয়ে থাকেন সেগুলি সেখানে জমা হবে। খ. এই অধ্যাদেশের বিধান অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য স্থানীয় উৎস থেকে আয়। গ. স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান ও মঞ্জুরি। ঘ. সরকার কর্তৃক মঞ্জুরিকৃত ঋণ সমূহ। ঙ. পরিষদ কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে আদায়কৃত সকল রেট ও ফি বাবদ অর্থ। চ. কোন ট্রাস্টের নিকট থেকে উপটোকন ও অনুদানের অর্থ। ছ. এ অধ্যাদেশের অধীন প্রাপ্ত অর্থদণ্ডের অর্থ। পরিহার্য পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য সকল প্রকার অর্থ। মূলত এই অর্থগুলির মাধ্যমে উপজেলা পরিষদ তাদের দৈনন্দিন কার্যগুলি পরিচালনা করে থাকেন। ব্যয়ের খাত সমূহ। আমরা দেখি যে উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮ এর ৪২ এর ১ ও ২ নং অনুচ্ছেদে ব্যয়ের খাত সমূহের কথা উল্লেখ করা হয়েছে। ব্যয়ের খাত। ক. পরিষদের কর্মকর্তা এবং কর্মচারী বেতন ও ভাতা। অর্থাৎ উপজেলা পরিষদে যে উপজেলা পরিষদ চেয়ারম্যানের যে ড্রাইভার থাকেন এবং তার যে অফিস সহকারী থাকেন তাদের বেতন এবং প্রদান করা হবে। তাছাড়া উপজেলা পরিষদের যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যিনি থাকেন তাদের যে সম্মানী সেটাও মূলত এখান থেকে তারা উত্তোলন করতে পারবে। এই অধ্যাদেশের অধীন তহবিলের উপর দায় মুক্ত ব্যয়। এই অধ্যাদেশের উদ্দেশ্যে পূরণকল্পে পরিষদ যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ অর্থ ব্যয় করার ক্ষমতা। তহবিলের জমা খাতে উদ্ধৃত অর্থ সরকার কর্তৃক যেরূপ নির্দেশনা দিবেন সেই সমস্ত খাতে ব্যয় হবে। পরিষদের সকল তহবিল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এছাড়াও উপজেলা পরিষদ যেসব খাতে ব্যয় করতে পারবে: উপজেলার আভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যয়, উপজেলার অধিবাসীদের জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যয়, জনসচেতনামূলক কাজ ও প্রশিক্ষণের ব্যয়, জনসেবামূলক কাজের জন্য ব্যয়। এসব খাতে আমরা দেখি উপজেলা পরিষদ অর্থ ব্যয় করতে পারবে। উপজেলা পরিষদের গুরুত্ব। আমরা প্রথমে বলেছিলাম যে উপজেলা হচ্ছে
বিকেন্দ্রীকরণের সবচাইতে শক্তিশালী ইউনিট অর্থাৎ ইউনিয়ন পরিষদের পর যে উপজেলা পরিষদের অবস্থান। মূলত উপজেলাকে জেলার সমীপে হিসাবে ধরা হয়েছিল ১৯৮৩ সালে এরশাদ সরকারের সময়ে। আমরা দেখি যে উপজেলা সেই সময় উপজেলা পরিষদকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ে একটা উন্নয়নের জোয়ার শুরু হয় এবং উপজেলা পরিষদের ব্যাপক ক্ষমতা এবং নির্দিষ্ট সময় পর নির্বাচন ফলে গণতন্ত্রের ভিত্তি হিসাবে মূলত উপজেলা আম পরিষদটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে শুরু করে। নানা রকম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপজেলা পরিষদ বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার হিসেবে বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠান উপজেলার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশের প্রান্তিক মানুষের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনাবলীর উপর রয়েছে উপজেলা পরিষদের প্রভাব। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ পর্যায়ে উন্নয়নের জোয়ার শুরু করেন। উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সরকারগুলি তার ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হয়েছে এবং ক্ষমতার দ্বন্দ্বের কারণে উপজেলাকে স্থবির করে ফেলেছে। মূলত ১৯৮২ সালে তৎকালীন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব উপজেলা পরিষদের মাধ্যমে একটা উন্নয়নের জোয়ার শুরু করে এবং উন্নয়নের কেন্দ্র হিসেবে উপজেলা পরিষদে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করেন। ফলশ্রুতিতে দেখা যাচ্ছিল যে উপজেলা পর্যায়ে যেসব সমস্যাগুলো হতো সেখানে উপজেলায় সমাধান হতো। মানুষকে আর জেলা পর্যায়ে এসে বিচারের জন্য দ্বারস্থ হতে হতো না। অধিকাংশ মামলাই মূলত উপজেলা পর্যায়ে সমাধান হয়ে যেত। এখন জেলা পর্যায়ে যে উপজেলার মানুষের যে জেলা পর্যায়ে আসার যে হিড়িক সেটি ছিল না বললেই চলে। এবং কাজেই উপজেলার নেতিবাচক দিক থাকতে পারে বা ছিল, কিন্তু নেতিবাচক দিকের চাইতে উপজেলা পরিষদের ইতিবাচক দিকই সবচাইতে বেশি লক্ষণীয়। নিম্নে উপজেলা পরিষদের ইতিবাচক যে দিকগুলো আছে সেগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপজেলার পরিষদ গঠনের ফলে যেসব ইতিবাচক দিকগুলো আহ আহ দৃষ্টিগোচর হয়েছে সেগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। ১. রাজনীতির প্রাতিষ্ঠানিকরণ। ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে বারবার নির্বাচন হওয়ার ফলে উপজেলা পর্যায়ে একটা নেতৃত্বের বিকাশ ঘটে এবং শক্তিশালী ইউনিট হিসাবে উপজেলা প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার পর যেহেতু সকল উপজেলা চেয়ারম্যান ছিলেন তৎকালীন জাতীয় পার্টির সদস্য, তারা ক্রোধের বশবর্তী হয়ে বা বিভিন্ন কারণে বিভিন্ন নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়ে তারা এই শক্তিশালী প্রতিষ্ঠানকে বাতিল করে দেন। ফলশ্রুতিতে উপজেলা পর্যায়ে যে রাজনীতি যে প্রাতিষ্ঠানিকরণের যেটা যাত্রা শুরু হয়েছিল সেটা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্রের রক্ষা কবচ আমরা বলেছিলাম যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের শাসন। জনগণের শাসিত সম্মতির ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং জনগণের প্রতিনিধি তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করবে। কিন্তু এখন উপজেলা হওয়ার ফলে এই যে গণতন্ত্রের প্রতিনিধির কাছে সরকার যেভাবে সাধারণ জনগণ যেভাবে অনায়াসে যেতে পারে, ঠিক তেমনি ভাবে আমলাদের কাছে ইউনের কাছে সেভাবে সরাসরি যোগাযোগ করতে পারে না বা তারা অফিসে ঢুকতেও পারে না। কাজেই জনগণের কাছে তাছাড়া উপজেলা পরিষদ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য ছিল উপজেলার নির্বাচিত সদস্যরা। ৫ বছর পর যেহেতু তারা আবার জনগণের কাছে ভোটের জন্য যেতে হতো, ফলশ্রুতিতে জনগণও তাদের কাছে অনায়াসে ঢুকার বা অনুপ্রবেশ করার সুযোগ পেত। এইজন্য গণতন্ত্রের রক্ষা কবচ ছিল উপজেলা পরিষদ। ২. সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছে উপজেলা পরিষদ। যেহেতু সরকার, কেন্দ্রীয় সরকার এবং জনগণের সেতু বলতে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি। এই স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরাই শুধুমাত্র জনগণের আশা-আকাঙ্ক্ষা, জনগণের সমস্যা, জনগণের অভাব-অভিযোগ, জনগণের চাওয়া-পাওয়া সবচাইতে বেশি উপস্থাপন করতে পারে এবং সে বিষয়েও তারা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছে উপজেলা পরিষদ।
কর্মসংস্থান সৃষ্টি। উপজেলা পরিষদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস আদালত হওয়ার কারণে ব্যবসার একটা ইউনিট হিসেবে কাজ করেছে। ব্যবসা-বাণিজ্যের একটা ইউনিট ছিল উপজেলা পরিষদ। তাছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যান প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়োগ, বিভিন্ন প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগের যে ক্ষমতা, সেটাও ছিল মূলত উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে। ফলশ্রুতিতে আমরা দেখি এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। নতুন অফিস গড়ে ওঠে, নতুন ব্যবসা কারখানা গড়ে ওঠে এবং নতুন আম ইন আ কল্যাণমূলক রাষ্ট্রের আ ইউনিট সেখানে গড়ে ওঠে। ৫ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। অর্থাৎ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রচুর ক্ষমতা উপজেলা পরিষদের উপর ন্যস্ত করা হয় এবং উপজেলা পরিষদের জনগণ নির্বাচিত প্রতিনিধি সেই সকল ক্ষমতাগুলি ভোগ করেন। ফলে ডিসেন্ট্রালাইজেশন এর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ ডেভ্যুলেশন অর্থাৎ জনগণের প্রতিনিধির ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরের যে অ্যা যে প্রক্রিয়া সেটা আমরা আমরা লক্ষ্য করি। জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, সরকারি প্রশাসনের সাথে নিবিড় তদারকি, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত হয়। একজন নির্বাচিত প্রতিনিধি তার যেহেতু তিনি সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকেন, ভাইস চেয়ারম্যান থাকেন, পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আ চেয়ারম্যান ও পদাধিকার বলে উপজেলা পরিষদের সদস্য সেহেতু স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত হয়। স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়, অপচয় রোধ হয় এবং মানুষের ঘরে সরকারি সেবা পৌঁছে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় উপজেলা ব্যবস্থার মাধ্যমে। উপজেলা ব্যবস্থার মূল্যায়ন আমরা যদি আমরা চাই যে এমন একটি উপজেলা ব্যবস্থা হোক, সেটা হবে স্বাধীন এবং স্বকীয় পরিষদ হবে। অর্থাৎ কোন নিয়ন্ত্রণ থাকবে না। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণবিহীন একটা স্বাধীন এবং স্বকীয় পরিষদ হবে উপজেলা ব্যবস্থা। কিন্তু আমরা দেখি যে বর্তমানে উপজেলা ব্যবস্থার মধ্যে নির্বাচিত প্রতিনিধিত্বের স্বাধীনতা তো নেই বরং সেখানে আমলাতন্ত্রের একটি আ নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করি। আমরা চাই মেম্বার অব পার্লামেন্ট উপজেলা উপদেষ্টা হবেন না এবং তিনি মূলত আইন প্রণয়নে গুরুত্ব ভূমিকা পালন করবেন। নির্বাচিত প্রতিনিধিরাই মূলত উপজেলার যে উন্নয়নের মূলক যে কর্মকান্ডগুলো আছে সেগুলি তারা পরিকল্পনা প্রণয়ন করবেন, সেগুলি বাস্তবায়ন করবেন এবং যেহেতু তারা জনগণের প্রতিনিধি কাজে তারা একজন ট্রান্সপারেন্ট হবেন, অ্যাকাউন্টেবল হবেন। এট দি সেম টাইম তারা জনগণের প্রতিনিধি আ তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ন্ত্রণে পরিষদ থাকবে। সেখানে মন্ত্রী বা মেম্বার অব পার্লামেন্ট বা ইউনূস সাহেবের নিয়ন্ত্রণ থাকবে না। স্বাধীন ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে পরিষদ গঠন। আমরা লক্ষ্য করছি যে ২০০৯ সালের পর উপজেলা পরিষদের যে নির্বাচনগুলো হয়েছে, অতীতের সকল রেকর্ড সেগুলি ভঙ্গ হয়েছে। নির্বাচন নামে সাধারণ জনগণ সেখানে উপস্থিতি আমরা খুব একটা লক্ষ্য করিনি এবং জাতীয় পরিচয় বা জাতীয় যে প্রতীক বরাদ্দ হওয়ার কারণে এটি অনেকটা দলীয় নির্বাচন হয়ে গেছে। এর যেমন ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি উপজেলা পর্যায়ে বেড়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখল, ভোট দখল কারণে সাধারণ মানুষ আগের মতো স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে না। কাজেই স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে যার পপুলারিটি আছে, যার জনপ্রিয়তা আছে, তিনি যদি নির্বাচিত হন তাহলে মূলত উপজেলা পরিষদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়ন সম্ভব। বাহুবল, দলীয় আনুগত্য বা অর্থ মাসেল ম্যানের মাধ্যমে যদি নির্বাচন সম্পন্ন হয় তাহলে সেই পরিষদের চেয়ারম্যানের পক্ষে আ জনগণের প্রতিনিধি হয়ে কাজ করা কখনো সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার কর্তৃক পর্যাপ্ত তহবিল সরবরাহ। আমরা লক্ষ্য করেছি যে উপজেলা পরিষদের পর্যাপ্ত
অর্থের অভাব লক্ষ্য করা যায়। শুধুমাত্র স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের যে হাটগুলো আছেন, সেখানে ইজারা দেওয়ার যে অর্থ, সে অর্থের একটি অংশ শুধুমাত্র উপজেলা ফান্ডে জমা হয় এবং উপজেলা পর্যায়ে যেসব সরকারি কর্মকর্তারা যেসব আবাসভূমিতে থাকেন, সেগুলির অর্থ উপজেলা পরিষদে জমা হয়। এছাড়া খুব কমই আয়ের উৎস আমরা লক্ষ্য করেছি। তাছাড়া যে সকল উপজেলায় পৌরসভা আছে, সেসব পৌরসভায় জনগণ কর প্রদান করে। মূলত পৌরসভাগুলিতেই মূলত যেকোনো জনগোষ্ঠীর প্রত্যেকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পৌরসভা স্বীকৃত হয়েছে। জনগণ তখন আর উপজেলা পরিষদের সদস্যদেরকে উপজেলা পরিষদে ট্যাক্স প্রদান করেন না। পৌরসভাতেই মূলত তারা ট্যাক্স প্রদান করেন। কাজেই একটা বৃহৎ জনগোষ্ঠীর ট্যাক্স থেকে উপজেলা পরিষদ বঞ্চিত হয়। এখন উপজেলা পরিষদের অর্থের মূল উৎস হচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্ত অনুদান। কাজেই পর্যাপ্ত অর্থ সংগ্রহের জন্য উপজেলা পর্যায়ে ট্যাক্স পরিমাণ নির্ধারণ করে দিতে হবে। এট দি সেম টাইম উম আরো বেশি পরিমাণ উৎস থেকে আয়ের মাধ্যমে ট্যাক্স প্রদানের মাধ্যমে উপজেলা পরিষদের অর্থ জমা দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করেছি উপজেলা পরিষদ নিয়ে কাজ করার জন্য। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন উপজেলা সরেজমিনে প্রত্যক্ষ করে উপজেলা পরিষদের যেসব আম বিষয় আছে সেগুলি গভীরে ঢোকার চেষ্টা করেছি। মূলত উপজেলা হচ্ছে বিকেন্দ্রীকরণের সবচাইতে শক্তিশালী ইউনিট। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের যে উন্নত রাষ্ট্রগুলো আছে, সেখানে মূলত প্রাদেশিক সরকার আছে এবং সেখানে প্রাদেশিক সরকারগুলিই মূলত স্থানীয় সরকারগুলিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যেহেতু বাংলাদেশে কেন্দ্রীয় এককেন্দ্রিক সরকার, সকল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। আমলাতান্ত্রিক আম প্রভাবের কারণে এখানে কেন্দ্রীয় সরকার স্থানীয় পর্যায়ে ক্ষমতা হস্তান্তর করতে চায় না এবং উন্নত রাষ্ট্রে সকল সিদ্ধান্ত আসে নিচের দিক থেকে। কিন্তু আমাদের মতো তৃতীয় দেশের দেশগুলোতে সিদ্ধান্তগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। ফলে উপজেলা পর্যায়ে যে মেধা, দক্ষতা স্থানীয় সরকারের প্রতিনিধিদের, সেই মেধা দক্ষতার বিকাশ ঘটে না। তাছাড়া উপজেলা পর্যায়ে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনা যদি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করে, তাহলে সেটাই সম্ভব। সেটাই মূলত কাঙ্ক্ষিত সমস্যা। তাছাড়া উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরাই জানেন যে তার এলাকায় কোন স্কুল, কোন কলেজ, কোন রাস্তা, কোন কালভার্ট, কোন ব্রিজ অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত, সেটা সবচাইতে ভালো জানেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা পরিষদের চেয়ারম্যান সবচেয়ে ভালো জানেন এবং তারা যেহেতু মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক রয়েছে, সেহেতু তারাই মূলত। কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যদি কোনো চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখব যে সেখানে থেকে ভালো ফল আসবে না। কাজেই আমরা আশা করব উপজেলা পরিষদ একটা বিকেন্দ্রীকরণের শক্তিশালী ইউনিট হিসেবে তারা কাজ করবে। তারা তাদের স্বাধীন এবং সক্রিয়ভাবে কাজ করতে পারবে। কারো চাপে বা কেন্দ্রীয় সরকারের কোনো চাপে বা স্থানীয় সরকারের উপর এমপি মহোদয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের আ চাপ থাকবে না। তারা স্বাধীন এবং সক্রিয়ভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং তাদের মধ্যে স্বচ্ছতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং এখানে সাধারণত জনগণ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কাছে যেভাবে অনায়াসে গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারে, তাদের কাছে যেতে পারে, কিন্তু একজন আমলার কাছে সেভাবে যেতে পারে না। কাজেই আমরা আশা করব উপজেলা পরিষদ হবে জনগণের নির্বাচিত পরিষদ। জনগণের আকাঙ্ক্ষার প্রতি তারা সবসময় সজাগ থাকবেন, যত্নশীল থাকবেন। তাহলেই মূলত উপজেলা পরিষদের যে কাঙ্ক্ষিত সুফল আমরা জনগণ পেতে সমর্থ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
যেসব বইগুলি থেকে তোমাদের এই অনলাইন ক্লাস আমরা তৈরি করার জন্য সাহায্য গ্রহণ করেছি, এর মধ্যে আছে কাজী আজাহার আলী, ডিসেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ। এই বইটি ইউপিএল থেকে তোমার প্রকাশিত। হাসনাত আব্দুল হাই, ডিসেন্ট্রালাইজেশন, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন। আলী আহমেদ, Administration of Local Self-Government for Rider Areas in Bangladesh, for Rural Areas in Bangladesh। অধ্যাপক এমাজউদ্দিন স্যারের বাংলাদেশ লোক প্রশাসন, অনন্য প্রকাশনী। আমাদের প্রফেসর ইয়াসমিন আহমেদের বাংলাদেশের লোক প্রশাসন, মোহাম্মদ রফিকুল ইসলামের বাংলাদেশের লোক প্রশাসন অ্যান্ড পাবলিক সেক্টরে প্রকাশিত। এই বইগুলি থেকে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করেছি। আমরা আশা করব বিকেন্দ্রীকরণের উপর অর্থাৎ উপজেলা পরিষদের উপর তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। মূলত এই পেপারটির উপর যেসব প্রশ্ন হয় এর মধ্যে আছে উপজেলা পরিষদ কি, উপজেলা পরিষদের গঠন কার্যাবলী, উপজেলা পরিষদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো, বা বিকেন্দ্রীকরণের শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে উপজেলা পরিষদকে মূল্যায়ন করো। আমার এই অনলাইন ক্লাস থেকে তোমরা আশা করি উপকৃত হবে এবং যে ধরনের প্রশ্ন আসুক না কেন মূলত এখান থেকে তোমরা সহজে উত্তর দিতে সামর্থ্য হবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।